আজকে বায়োলজি ক্লাসে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে কোষ। আজকে তৃতীয় অংশ। গত দুটো ক্লাসে আমি মোটামুটি কোষের শ্রেণীবিভাগ ও তার সঙ্গে বিভিন্ন অঙ্গাণু নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম। সেই সমস্ত ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপে প্রোভাইড করে রেখেছি। যারা আমার কাছে পরে জয়েন করেছো, একটাই রিকোয়েস্ট, তাদেরকে ওই ক্লাসগুলো ভালো করে দেখে নিতে, না হলে কিন্তু টপিকটা পুরোপুরি কমপ্লিট হবে না। তো আজকে হেডিং করো, প্রথম যে টপিক নিয়ে ডিসকাস করব, জিইআরএল তন্ত্র। দেখো, আমার ধীরে হোক কিন্তু যতটুকু হবে বা যে টপিকটাই আমি সায়েন্সে কমপ্লিট করব, যথেষ্ট ডেপথে কমপ্লিট করব। কোনো উড়ো উড়ো বা অনলাইনার বা এমসিকিউ ডিসকাশন নয়, একদম টপিক কমপ্লিট করব। এই টপিকটা শেষ হয়ে গেলে একটা এমসিকিউ মানে ক্লাস নিয়ে নেব। ওকে, জিইআরএল তন্ত্র। দেখো, এইখানে এই জিইআরএল এই শব্দটার মধ্যেই কিন্তু এই তন্ত্রের ব্যাপারটা মানে লুকিয়ে আছে। কি কি? জি ফর কি হয়? জি ফর গলগি গলগি বডি। বডি, জি ফর গলগি বডি। ইআর ফর এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম, একদমই তাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এল ফর কি? লাইসোজোম। লাইসোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করার চেষ্টা করো, তাহলে আর পরে নোট ডাউন করতে হবে না। আর 3 নম্বর হচ্ছে লাইসোজোম। ওকে, 3 নম্বর হচ্ছে লাইসোজোম। অর্থাৎ এই তিনটে অঙ্গাণু একসঙ্গে মিলিত হয়ে যে বিশেষ তন্ত্র সৃষ্টি করে বা যে সিস্টেম একটা জেনারেট করছে, তাকে আমরা কি বলতে পারি? জিইআরএল তন্ত্র বলি। কি কি? কোষের সাইটোপ্লাজমে গলকি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও লাইসোজোম মিলে যে তন্ত্র সৃষ্টি করে তাকে জিইআরএল তন্ত্র বলে। তো এর মধ্যে আমরা পরপর তিনটে কোষীয় অঙ্গাণু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তিনটে কোষীয় অঙ্গাণুর মধ্যে প্রথম কোষীয় অঙ্গাণু কি? হেডিং করো, গলগি বডি। যেমন তোমরা যারা বিগত দুটো ক্লাস করেছো, আমি রেকর্ডিং পাঠিয়েছি, টেলিগ্রাম গ্রুপও তোমাদের জন্য ক্রিয়েট করেছি। যারা হোয়াটসঅ্যাপে আগে ভিডিও পাঠাতাম আমি, কিন্তু অনেকে খুঁজতে অসুবিধা হয়, আমি এরপরে সমস্ত ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপেও দেবো। টেলিগ্রামে থাকে পরপর ভিডিওগুলো, যেটা আমার জন্য বা তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে ক্লাসগুলো খুঁজতে। দেখো, গলগি বডি আমরা এইভাবে আলোচনা করি যে কোনো অঙ্গাণু এর হিস্ট্রি বলতে কিভাবে আবিষ্কার হয়েছে বা কি ব্যাপার। তাহলে আবিষ্কারের ব্যাপারটা কি, এখানে তেমন কোনো বিজ্ঞানীর বেশি নাম পড়তে হবে না। একটা নাম মনে রাখলেই হবে, যার নামেই এই গলগি বস্তু বা গলগি বডিসের নাম। কোন বিজ্ঞানী? নোট ডাউন করো, ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি। ওকে, এই ক্যামিলো গলগি 1898 সালে 1898 সালে গলগি বডি আবিষ্কার করছে। ঠিক আছে, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। তবে যখন লিখে রাখো আবিষ্কারক বলে। তবে এর যখন আবিষ্কার হয় তখন প্রাথমিক নাম কিন্তু গলগি বডি ছিল না। গলগি বডি ওনার নাম অনুসারে গলগি বডিটা ব্যাপারটা এসছে, কিন্তু তখন নাম কি ছিল? নোট ডাউন করে নাও, প্রাথমিক নাম। প্রাথমিক নাম কেউ বলতে পারবে? গত বছর এনটিপিসির প্রশ্ন, প্রাথমিক নাম। 2018 যে লোকো পাইলট পরীক্ষা হয়েছিল, সেখানে গলগি বডি নিয়ে যে কোশ্চেনটা করেছিল, একটু পরে আলোচনা করছি। যে কোশ্চেনটা কি? নোট ডাউন করো, যে উদ্ভিদ কোষে গলগি বডি কি নামে পরিচিত। ওকে, উদ্ভিদ কোষে এর নাম কি? যথেষ্ট কঠিন কোশ্চেন। যারা বায়োলজি নিয়ে বা জুলজি ফিজিওলজি নিয়ে এগিয়েছ, তাদের ক্ষেত্রেও এই দুটো কোশ্চেন যথেষ্ট ইম্পর্টেন্ট বা কঠিনও। কেউ বলতে পারবে যে গলগি বডির প্রাথমিক নাম কি? কে বলবে? স্যার লিপোকন্ড্রিয়া। ভেরি গুড, পারফেক্ট, লিপোকন্ড্রিয়া। সুন্দর সুন্দর, শুনেও ভালো লাগলো। লিপোকন্ড্রিয়া। উদ্ভিদ কোষে এর নাম কি? ডিকটিওজোম। ডিকটিওজোম। সুন্দর সুন্দর, নোট ডাউন করো, ডিকটিওজোম। ডিকটিওজোম। ডিকটিওজোম নোট ডাউন করো। এই এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। চলো, এবার এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা জানার প্রয়োজন, যে এই গলগি বডি, যেটা কোশ্চেন, আমি কোশ্চেন ওরিয়েন্টেড পড়াই। গলগি বডি গঠন কি কি বা গঠন অনুযায়ী গলগি বডিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি বা গঠন কি রকম ভাবে গঠনগত উপাদান গলগি বডির মধ্যে বর্তমান। তো গলগি বডিতে মোটামুটি গলগির যে গঠন যদি আলোচনা করি, এটা তিনটে বিশেষ অংশ নিয়ে গঠিত। তিনটে বিশেষ অংশ একটু লিখে নাও, জাস্ট লিখে নাও, কেন তেমন কোশ্চেন এখান থেকে আসে না। একটা হচ্ছে সিস্টার্নি,
ভালো করে কিন্তু খাতায় নোট ডাউন করো, আলাদা খাতা বানিও বায়োলজির। সিস্টার নি, তারপর হচ্ছে মাইক্রোভেসিকল, 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 আর তারপর হচ্ছে ভ্যাকুয়াল, মাইক্রোভেসিকল আর ভ্যাকুয়াল, এই তিনটে অংশ দ্বারা কিন্তু গঠিত। মনে থাকবে, এটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। নেক্সট, গঠন তো পড়লাম, এরপরে যেটা গলকি বডির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপাদান। এই গলকি বডি কি কি দ্বারা গঠিত, গলকি বডির উপাদান কি কি। দেখো, খাতায় নোট না করলে, শুধু স্টাডি মেটেরিয়াল বা কোনো বইয়ের কোনো পাতা এরকম পড়লে কিন্তু কম্পিটিটিভ এক্সামে রেডি হবে না, বারবার বলছি। লিখে লিখে পড়া কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কি কি দিয়ে গঠিত, ভালো করে মনে রাখো। স্যার ওটা এখানে বেসিক কল না ক্যাল? বেসিক কল, অ্যাকচুয়ালি দেখো এটাতে ইংলিশ ওয়ার্ড, VESICLE, এটাকে বেসিক ক্যাল বলতে পারো, বেসিক্যাল বলতে পারো, আমাদের প্রোনাউন্সিয়েশনের ওপর। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি VESICLE, যেমন মলিকুল যেমন বলি, হ্যাঁ কি না, মলিকুল সেরকম হচ্ছে ভেসিকল। ওকে, লিখে নাও। 60 to 65% রয়েছে প্রোটিন, 60 to 65% রয়েছে প্রোটিন। ওকে, এছাড়া এছাড়া ভালো করে শুনবে, 35 to 40% রয়েছে লিপিড, লিপিড। এছাড়া, এটা ছাড়া লিখে রাখো বিভিন্ন উৎসেচকও কিন্তু গলগি বডিতে বর্তমান। লেখা হচ্ছে, হ্যাঁ কি না, রেসপন্স করো। এরপরে আমরা চলে যাব যেটা, যে এই পেজেই নোট ডাউন করবো ছোটে করে হলেও, সেটা হচ্ছে গলগি বডির কাজ। নেক্সট নোট ডাউন করো, কাজ। বলো, 4টে পয়েন্ট তো বলতেই হবে, যেটা গলগি বডি গুরুত্বপূর্ণভাবে কোষের দায়িত্ব, যে দায়িত্বগুলো নেয়, বলা যাবে। নোট ডাউন করবে। প্রথম কাজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সাইডে লেখাচ্ছি, ভালো করে দেখো। কাজ, ফার্স্ট কাজ হচ্ছে ক্ষরণ, ঠিক আছে, সিক্রেশন, উৎসেচক, হরমোন, মিউকাস, এই সমস্ত ক্ষরণযোগ্য পদার্থগুলো গলগি বডি দ্বারা ক্ষরিত হয়, মনে থাকবে। তাহলে প্রথম কাজ কি, ক্ষরণ। তারপরে কাজ কি, যেগুলো ক্ষরণ করছে সেইগুলো কোষের এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক অঙ্গাণু থেকে আরেক অঙ্গাণুতে পরিবহন করা। তারপরে কি, লিখে রাখো, এই পয়েন্টটা পরীক্ষায় আসে, শর্করা সংশ্লেষ, বা যেটাকে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট সিনথেসিস। কোশ্চেন আসে, রেলের গ্রুপ ডিতে কোশ্চেন এসছে, কোন কোষীয় অঙ্গাণু কার্বোহাইড্রেট সংশ্লেষে সাহায্য করে, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। গত ক্লাসে আমি আলোচনা করেছি, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে, বলো তাড়াতাড়ি। গত পরশু দিনের ক্লাস, রাইবোজোম। 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 শর্করা সংশ্লেষ কে করছে, গলগি বডি। ওকে, আর একটা লিখে নাও, যে সঞ্চয়। দেখো, যেইখানেই না এই ভ্যাকুয়াল থাকবে বা ফাঁকা জায়গা থাকবে, তার কাজ কি, তার কাজ হচ্ছে সঞ্চয় করা। ওকে, তার কাজ কিন্তু সঞ্চয় করা, বিভিন্ন প্রকার খাদ্যবস্তু সঞ্চয় করছে হচ্ছে। দেখো, একটা ছোট্ট অংশের মধ্যে গলগি বডি সংক্রান্ত যে যে টপিকগুলো আমার বলার দরকার আমি কিন্তু বললাম। লেখা হচ্ছে, হ্যাঁ কি না, চলো নেক্সট। হয়েছে প্রত্যেকের? স্যার, হ্যাঁ বলো। গলগি বডি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করে? উৎপত্তি লাভ করে, একদমই তাই। তবে তবে এটা কিন্তু আমি লেখালাম না কেন জানো, দুটো সায়েন্টিস্ট, একজন হচ্ছে এসনার ও নেভিকম, বলেছেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করে। আবার সায়েন্টিস্ট বাউচ, অনেক বইতে বুচ বলে লেখা থাকে, লেখার দরকার নেই, এত ডেপলি ঢোকা দরকার নেই, উনি বলেছেন যে এটা নিউক্লিয় পর্দা থেকে উৎপত্তি লাভ করে। আবার বিজ্ঞানী ড্যানিয়েল কি বলেছে, ড্যানিয়েল বলেছে যে কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে। তাই গলগি বডির উৎপত্তি সংক্রান্ত বিষয় বিতর্কমূলক। তিনজন ডিফারেন্ট সায়েন্টিস্টের যে গবেষণা, সেখানে কিন্তু তিনটে ডিফারেন্ট কথা বলছে। যেখানে আরেকবার বলে দিই, কেউ বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কেউ বলছে নিউক্লিয় পর্দা থেকে, আবার ড্যানিয়েলের মতো সায়েন্টিস্ট বলছে কোষ পর্দা থেকে। তাই উৎপত্তি নিয়ে কিন্তু আমাদের নানা রকম ধারণা, বা নানা রকম, শুধু ধারণা কথা সায়েন্সের ক্ষেত্রে যায় না, নানা রকম গবেষণা কিন্তু আমাদের সামনে রয়েছে। এই টপিকে কোশ্চেন আমি কখনো ফেস করিনি, আমি লেখালাম না। ওকে, চলো, শুনে যদি কেউ লিখতে পারো লিখে নিও, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ বা অতটা ডেপথে প্রয়োজন নেই, ঠিক আছে। চল নেক্সট। হয়েছে প্রত্যেকে ক্লিয়ার? আমি এই ক্লাসে রেকর্ডিংও দেবো, তোমরা এক একটা পেজ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নিও। চল নেক্সট আলোচনা করতে আরম্ভ করবো। হেডিং করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
নোট ডাউন করো, আজকে এই টপিকটা শেষ করবো বলে আশা করা যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জন্য একটু তাড়াতাড়ি বলবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু দেরি করে শুরু হয়েছে, নোট ডাউন করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, যাকে আমরা মানে শর্ট ফর্মে ইআর বলি, এন্ডোপ্লাজমিককে শর্ট ফর্মে আমরা ইআর বলি। দেখো ভালো করে বুঝবে, প্রথমেই সায়েন্টিস্টের নিয়ে কথা বলা উচিত। এন্ডোপ্লাজমিক কথাটা কে ব্যবহার করে বা কে আবিষ্কার করেন বা কে উপস্থিতি লক্ষ্য করে, নোট ডাউন করে নাও। সায়েন্টিস্ট পোটার। সায়েন্টিস্ট পোটার কত সাল? 1945 সাল। এটা কিন্তু লক্ষ্য করেন বা পর্যবেক্ষণ করেন। প্রথম উনি কোষে কিন্তু এই 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 এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, উনি একটা জিনিসই বলেছেন যে আদি কোষ, যেটাকে প্রোক্যারিওটিক কোষ বলে, আর আরবিসি এই লোহিতত্ব কণিকা, এটা বাদ দিয়ে সমস্ত জায়গাতেই এটা লক্ষ্য করা যায়। হচ্ছে দেখো, এর ক্ষেত্রে একটা সঠিক ধারণা রয়েছে বলে যে পয়েন্টটা প্রথমেই লেখাবো সেটা হচ্ছে উৎপত্তি। কোশ্চেনেও এসছে, এএলপি 2018-তে এই কোশ্চেনটা এসছে প্রিভিয়াস ইয়ার্সে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে উৎপত্তি লাভ করে, বলা যাবে? এনি আইডিয়া? কোষ পর্দা, নিউক্লিয় পর্দা, কোষ ভেরি পর্দা। গুড, সুন্দর সুন্দর, পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট। কোষ পর্দা ও নিউক্লিয় পর্দা, কোষ পর্দা ও নিউক্লিয় পর্দা থেকে কিন্তু উৎপত্তি লাভ করে। হচ্ছে নেক্সট পয়েন্ট আমাদের যেটা জানার প্রয়োজন, যে সংখ্যা। দেখো এর সংখ্যা কিন্তু প্রচুর, এর সংখ্যা আমাদের মানে কোনো কি বলবো, মানে এর কোনো প্রপার কোনো নেই। যত আয়তন বড় হয় তত সংখ্যা এর বৃদ্ধি ঘটে। হচ্ছে নেক্সট আমাদের যেটা জানার দরকার, যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। লিখে নাও প্রকারভেদ। গঠন সেই অর্থে ইম্পর্টেন্ট নয়, আমি অ্যাভয়েড করলাম, গঠন দিয়ে সেরকম করতে কোনো কোশ্চেন আসে না। যদি প্রকারভেদ বলা হয়, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুভাগে ভাগ করা যায়, অনেকেই জানো। কি কি? একটা হচ্ছে বলো দানা, মসৃণ একটা অমসৃণ। হ্যাঁ একটা দানাদার, আর একটা হচ্ছে দানাবিহীন। ওকে, যেটাই দানাদার সেটাকেই আমরা বলি অমসৃণ। অমসৃণ, আর যেটা দানাবিহীন সেটা হচ্ছে মসৃণ। আর এটাকেই শর্ট ফর্মে আরেকটা জিনিস লিখে রাখা উচিত, যেটা হচ্ছে দানাদার, যেটাকে রাফ বলা হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, RER। আর একটা হচ্ছে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, SER। ওকে, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এটা কার ওপর ডিপেন্ড করছে? এই যে দানাটা, এটা কিসের দানা কথা বলা হয়? এই যে রাইজোবিয়াম। এই যে দানা, এই দানাটা কিসের দানা? এটা হচ্ছে রাইবোজোমের দানা। লিখে রাখো হ্যাঁ, রাইবোজোম। রাইজোবিয়াম। লিখে রাখো রাইবোজোম দানা। ওকে, রাইবোজোম দানা। ভালো করে পয়েন্ট নোট ডাউন করো, দেখে কোনো টপিক নিয়ে কোনো ডাউটই থাকবে না। হচ্ছে কোনো ডাউট থাকবে না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার দেখো, দুটো RER বললাম, SER বললাম, এখানেই কিন্তু আমাদের অনেকটা কাজ উদ্ধার হয়ে যাবে। RER আর SER, এই দুটোর মধ্যে বলতে পারবে কি পার্থক্য? কারো কোনো আইডিয়া আছে? ভালো করে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই RER আর SER, এদের মধ্যে কিছু পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে। দুটো ছোট করে তীর চিহ্ন দিলাম, তোমাদের তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, তোমরা RER বলে ড্যাশ দাও, SER বলে ড্যাশ দাও। RER অর্থাৎ যেটা অমসৃণ, তার প্রধান কাজ কি? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন সংশ্লেষ করা। ও উৎসেচক সংশ্লেষ। লিখে রাখো, প্রোটিন ও উৎসেচক সংশ্লেষ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো এর মাধ্যমে কিন্তু কাজ আলোচনা হয়ে যাচ্ছে। এসিআর এর কাজ কি? এসিআর এর কাজ হচ্ছে, নোট ডাউন করো, ফ্যাট, ভালো করে শুনবে, ফ্যাট, গ্লাইকোজেন ও হরমোন সংশ্লেষ। ফ্যাট, গ্লাইকোজেন ও হরমোন সংশ্লেষ। যে ক্লাসগুলো আগে নিয়ে নিয়েছি একটু দেখে নিতে হবে, টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক দেওয়া আছে, দিয়ে এইভাবে নোট ডাউন করা, মনে থাকবে। হচ্ছে হ্যাঁ কি না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আর একটা পয়েন্ট তো আমার লিখে রাখা প্রয়োজন। RER কি করে জানো? RER হচ্ছে আর একটা স্পেশাল পয়েন্ট নোট ডাউন করাচ্ছি, এটা লাইসোজোম উৎপাদন করে। লাইসোজোমের পরের পয়েন্টই লেখাবো, লিখে নাও, লাইসোজোম উৎপাদন করে, প্রোডাকশন অফ লাইসোজোম। এর জন্য রেসপন্সিবল কে? RER। SER থেকে কি উৎপন্ন হয়?
এসিআর থেকে স্ফেরোজোম উৎপন্ন হয়। লিখে নাও, স্ফেরোজোম উৎপাদন করে, স্ফেরোজোম উৎপাদন করে। এই যে পয়েন্টগুলো বললাম না আরইআর আর এসিআর এর, তোমরা কিন্তু খুব কেয়ারফুলি এইগুলোকে মাথায় রাখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব কেয়ারফুলি ব্যাপারটাকে দেখো। হয়েছে? নোট ডাউন করেছো? তোমরা নিজেরাই বুঝে যাবে এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো লেখা হচ্ছে, হ্যাঁ স্যার। দেখো এর মধ্যে কাজ বলা হয়ে গেছে, এর মধ্যে উৎপত্তি বলা হয়ে গেছে, প্রকারভেদ বলা হয়ে গেছে। কোনো ডাউট থাকলে বলবো আমাকে। হয়েছে না হয়নি? ঠিক করে বলো। কমপ্লিট। চল নেক্সট নেক্সট তাহলে কি নিয়ে আলোচনা করব? আচ্ছা প্রত্যেকের রেসপন্স একটু শুনে নি। লেখা হয়েছে প্রত্যেকে? বিনোদ লিখতে পেরেছো? দেবকান্ত, পাপ্পু, সৌরভ, প্রিয়া লেখা হয়েছে? জয়শ্রী, হ্যাঁ স্যার। ভরদ্বাজ হ্যাঁ, লেখা হয়েছে? লিখেছি। ওকে ওকে, ভেরি গুড। দেখো প্রত্যেকে আনমিউট করে রিপ্লাই করবে, আমার বুঝতে সুবিধা হবে। চলো। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট হেডিং করো, লাইসোজোম। নেক্সট হেডিং করবে লাইসোজোম। সায়েন্সের 3টে টপিক রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে সাবজেক্ট। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক করাবো, ডিটেলসে করাবো। একটু সময় দিও, অন্তত প্রতি সপ্তাহে 2টো করে সায়েন্সের ক্লাস রাখবো, ঠিক আছে? চল, লাইসোজোম। প্রথমে যদি লাইসোজোম নিয়ে আলোচনা শুরু করি, লাইসোজোমের উপস্থিতি কে লক্ষ্য করছে, কোন সায়েন্টিস্ট লক্ষ্য করছে বলা যাবে? কোন সায়েন্টিস্ট লক্ষ্য করে? নোট ডাউন স্যার, করো। দুবে। দা ডুভে। দা ডুভে। দা ডুভে কত সালে? 1955 সালে। 1955 সালে এর উপস্থিতি কিন্তু উনি লক্ষ্য করছে। তাহলে এটাকে নোট ডাউন করে নাও পর্যবেক্ষণ বলে। তো নোট ডাউন করে নাও পর্যবেক্ষণ। আবিষ্কার কথাটা এর সঙ্গে যায় না, এটা পর্যবেক্ষণ কথাটাই এর সঙ্গে গুরুত্বপূর্ণ। এটা খুব কমন টাইপের কোশ্চেন আপকামিং রেলের পরীক্ষার জন্য। প্রতিটা অঙ্গাণু, অঙ্গাণু তার আবিষ্কার ও আবিষ্কারক। হয়েছে? নেক্সট ভালো করে শোনো, এটার উত্তর কিন্তু আগেই আমরা আলোচনা করে ফেলেছি। কি সেটা? সেটা হচ্ছে উৎপত্তি। বলতো উৎপত্তি কোথা থেকে হয়? এক্ষুনি আলোচনা করেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন থেকে। প্রকার? আরইআর। আরইআর। তাহলে লিখে রাখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিজেরাই বুঝতে পারবে, অমসৃণ ইয়ার থেকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে গলগি বডি থেকেও এর উৎপত্তি লক্ষ্য করা যায়। ওকে, চল। এর গঠন আমাদের ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ নয়, তবে এর এখানে এর মধ্যে কি কি উপাদান থাকে সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন উপাদানগুলোর নাম একটু একটু করে আমাদের পড়ে রাখা দরকার। এর উপাদান অর্থাৎ লাইসোজোমের মধ্যে কি কি বর্তমান। দেখো লাইসোজোমের ক্রিয়া করার জন্য লাইসোজোমের কিন্তু বিশেষ বিশেষ উৎসেচক বর্তমান। উৎসেচকের 8টা নাম তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি 1 2 3 করে লেখাবো। ফার্স্ট, নিউক্লিয়েজ। এই যে উপাদানের মধ্যে যে উৎসেচকগুলো, এটা দিয়ে কিন্তু এনটিপিসিতে কোশ্চেন এসছে। কতটা টাফ কোশ্চেন ভাবো। লাইসোজোমের মধ্যে নিম্নলিখিত কোন উৎসেচকটি লক্ষ্য করা যায়? বুঝতে পারলে? অন্য শিফটে কোশ্চেন এসছে, লাইসোজোমের মধ্যে নিম্নলিখিত কোন উৎসেচকটি লক্ষ্য করা যায় না। কতটা টাফ কোশ্চেন দেখো। অবশ্যই সিবিটি 2-তে। আর আমাদের প্রিপারেশন এমনভাবে করা উচিত যেটা নট অনলি সিবিটি 1, সিবিটি 2-তেও যেন তোমাদের হেল্প করে। কারণ সিবিটি 2 ক্র্যাক করলে তবেই কিন্তু চাকরি কনফার্ম হবে। চল, প্রোটিয়েজ। 3 নম্বর হচ্ছে প্রোটিয়েজ। 4 নম্বর হচ্ছে গ্লাইকোসাইডেজ। গ্লাইকোসাইডেজ দেখো এগুলো কিন্তু ক্লাস 9-10 বইতে পাবে না, 11-12 বইতে পাবে কিনা আমার খেয়াল নেই। আমি এটা বহুদিন আগে এই টপিকগুলো রেডি করেছিলাম এনটিপিসির জন্য। এনটিপিসির 2022 সালে যখন সিবিটি 2 হয়ে যায়, তারপরে টপিক কোশ্চেন দেখে দেখে এই টপিকগুলো রেডি করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে এনটিপিসি এলে আমাদের এইভাবে এগোনো যেতে পারে। ওকে, সালফাটেজ 6 নম্বর। 7 নম্বর হচ্ছে এস্টারেজ। এস্টারেজ। 8 নম্বর হচ্ছে লাইসোজাইম। একটু তোমাদের নামগুলো কিন্তু খুব কেয়ারফুলি করে রাখা উচিত। লাইসোজাইম হচ্ছে, অসুবিধা নেই। চট চট। নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, যে যে এর একটা লাইসোজোমের একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে। তাই কি বলে জানো? এটা কেমিস্ট্রিতে কার্বনের আত্মঘাতী ফেলে।
এর কেমিস্ট্রিতে কার্বনের যে প্রপার্টিসটা রয়েছে এরও কিন্তু একটা এরকম টাইপের প্রপার্টিস রয়েছে, কি বলতো, যাকে বলি আমরা রূপভেদটা। বহুরূপতা। ওকে, বহুরূপতা। এই বহুরূপতাও কিন্তু লাইসোজোমের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস। তাই বহুরূপতা একটা টপিক হেডিং করো। কেন হেডিং করতে বলছি নিজেরাই বুঝতে পারবে। দেখো, লাইসোজোম তো লাইসোজোম হিসেবে আচরণ করেই বটে, কিন্তু এছাড়াও সে আরো কিছু কিছু হিসাবে আচরণ করে। যেমন, ভালো করে শোনো, প্রথমেই নোট ডাউন করবে যে প্রিলাইসোজোম। প্রিলাইসোজোম, ছোট ছোট পয়েন্ট নোট ডাউন করো, কাকে বলে ইম্পর্টেন্ট। প্রিলাইসোজোম। তারপরে নোট ডাউন করো হেটারোফ্যাগোজোম। কথাগুলো হয়তো শুনেছো বা একটু কঠিন লাগতে পারে, কিন্তু কম্পিটিটিভ এক্সাম যখন করতে এসছো এগুলো পড়তেই হবে। নেক্সট নোট ডাউন করো রেসিডুয়াল বডি। এটা খুব কমন টাইপের কোশ্চেন। রেসিডুয়াল বডি, দেখো আমার এই ক্লাস অনেকের বোরিং লাগতে পারে যে এইসব ইনফরমেশন পড়তে হবে। দেখো, সায়েন্স আর্টস বলে কোনো ব্যাপার নেই, কিন্তু কম্পিটিটিভে কম্পিটিটিভে যেটাই ব্যাপার আমাদের টপিক মানে কমপ্লিট করা। নেক্সট নোট ডাউন করো অটোফ্যাগোজোম। লেখা হয়েছে ঠিক এইভাবে যেভাবে বললাম, একটু গ্যাপ দিয়ে দিয়ে লেখা হলে বলবে বলবে, কারণ আমি বাকি টপিকটা একটু বলবো, তোমরা শুনে লিখবে। লেখা হয়েছে, রেসপন্স করো প্রত্যেকে যারা ক্লাস করছো। ঠিক এইভাবে লিখেছো হ্যাঁ। প্রত্যেকটা, পাঁচটাকে হ্যাঁ এইভাবে স্যার। লিখেছো। হ্যাঁ স্যার লিখেছি। চলো, প্রিলাইসোজোম, হ্যাঁ স্যার হেটারোফ্যাগোজোম, রেসিডুয়াল বডি, অটোফ্যাগোজোম। দেখো, আমি একদম তোমার অনেকেই অনেক সিনিয়র, কারোর বয়স মানে এখন অনেকটাই ম্যাচুয়ার বয়সের দিক থেকে, কিন্তু আমি যেমন একটা সেই ক্লাস মানে 9, 10, 11, 12 স্টুডেন্টদেরকে যেভাবে বোঝানো উচিত আমি সেইভাবেই করছি, আর নিজেদেরকে ওই জায়গায় নামিয়ে নিয়ে যাও ওই বয়সে, তবেই কিন্তু এক্সাম ক্র্যাকের একটা পাবে। যদি নিজেকে তোমার নিজের বয়স অনুযায়ী ম্যাচুয়ার মনে করো, তাহলে কিন্তু পড়াশোনার ইচ্ছাটাই আসবে না। ওকে, চলো, প্রিলাইসোজোম কি? প্রিলাইসোজোম বলতে এটা একটা সদ্য অবস্থা। জাস্ট এই পয়েন্টটা করো, সদ্য অবস্থা। অর্থাৎ লাইসোজোমের সদ্য অবস্থা যা কোনো পরিপাকে অংশগ্রহণ করে না। আমি সদ্য অবস্থা লিখলাম, তোমরা বাকিটা কমপ্লিট করো। যা কোনো পরিপাকে অংশগ্রহণ করে না, লেখা হচ্ছে, লেখা হচ্ছে, হলে বলবে। হ্যাঁ স্যার। যা কোনো পরিপাকে অংশগ্রহণ করে না, হচ্ছে, ভেরি গুড। নেক্সট, হেটারোফ্যাগোজোম বলতে কি? লিখে নাও, পরিপাকে অংশগ্রহণ করে। পরিপাকে অংশগ্রহণ করে, লিখেছো প্রত্যেকে? যেটাকে হচ্ছে হেটারোফ্যাগোজোম বলি, বা অনেক জায়গায় এটাকে সেকেন্ডারি লাইসোজোম বা গৌণ লাইসোজোমও কিন্তু বলা হয়। হেটারোফ্যাগোজোম যা পরিপাকে অংশগ্রহণ করে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে গৌণ লাইসোজোম বা সেকেন্ডারি লাইসোজোম। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু মানে মানে খাদ্যবস্তুর পরিপাক বা পাচনে সাহায্য করে হচ্ছে। এবার রেসিডুয়াল বডি, দেখো হেটারোফ্যাগোজোম কি করে? হেটারোফ্যাগোজোম হচ্ছে পরিপাকে অংশগ্রহণ করছে। পরিপাক কোনো খাদ্য হয়ে যাওয়ার পরে যে অপাচ্য খাদ্য সহ যে হেটারোফ্যাগোজোম অংশটা পড়ে আছে, তাকে বলা হয় রেসিডুয়াল বডি। লিখে নাও, এই পয়েন্টটা লিখিয়ে দিচ্ছি আমি, যে পরিপাকের পরে, পরিপাকের পরে, ভালো করে শুনবে, গৌণ লাইসোজোম সহ অপাচ্য অংশ, নোট ডাউন করবে, গৌণ লাইসোজোম সহ অপাচ্য অংশ। অপাচ্য অংশ অর্থাৎ, ভালো করে আমি একটা একটা তীর চিহ্ন দিচ্ছি, এই তীর চিহ্নটা আমরা বুঝতে পারবো অনেক কিছুই। যে প্রথমে সদ্য অবস্থা, অর্থাৎ সৃষ্টি হয়েছে, তার কোনো পরিপাকের ক্ষমতা নেই। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট হেটারোফ্যাগোজোম, যে পরিপাক করছে। তারপরে অপাচ্য অংশ পড়ে থাকছে রেসিডুয়াল বডি। লাস্টেরটা আরো গুরুত্বপূর্ণ, অটোফ্যাগোজোম। কেউ বলতে পারবে অটোফ্যাগোজোম ব্যাপারটা কি? ভালো করে দেখো, যখন কোনো লাইসোজোম কোষ অঙ্গাণুকে পাচন করে, তখন বলা হয় অটোফ্যাগি, এবং সেই কোষ অঙ্গাণু সহ লাইসোজোমকে বলা হয় অটোফ্যাগোজোম। মনে থাকবে, লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। আমি কালার চেঞ্জ করে লেখাচ্ছি, যে কোষ অঙ্গাণুকে পাচন করে, কোষ অঙ্গাণুকে পাচন করে, কোষ অঙ্গাণুকে পাচন করে।
হচ্ছে একে বলা হয় কি, একটা স্পেশাল পয়েন্ট রেড কালারে পেয়ে লিখছি, একে বলা হয় অটোফ্যাগি। ঠিক আছে, এবার লিখে নাও, এটা আমার লেখার জায়গা নেই। কোষ অঙ্গাণু সহ লাইসোজোমকে বলা হয় অটোফ্যাগোজোম। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। চলো নেক্সট আমাদের যে পয়েন্ট নিয়ে আলোচনা করব লাইসোজোমের, সেটা হচ্ছে লাইসোজোমের কাজ। তাহলে লাইসোজোমের প্রধান কাজ কি বলে তোমাদের মনে হয়? বলো, কি কাজ বলে মনে হয়? এর প্রথম প্রধান কাজ হচ্ছে পরিপাক করা। সেই পরিপাকটা দুরকম হতে পারে। একটা হচ্ছে অন্তঃকোষীয়, আর একটা কি, আর একটা হচ্ছে বহিঃকোষীয়। বাট উভয় ধরনের পরিপাকে কিন্তু এই লাইসোজোম অংশগ্রহণ করে। আর একটা নেক্সট পয়েন্ট এই লাইসোজোম সংক্রান্ত, সেটা হচ্ছে প্রত্যেকেই কম বেশি জানি, আত্মঘাতী থলি। ওকে, আত্মঘাতী থলি কাকে বলে? আত্মঘাতী থলি ব্যাপারটা কি, কে বলবে? বলা উচিত কিন্তু এটা। স্যার হুম, যে যেই কোষে অবস্থান করবে সেই কোষকেই ধ্বংস করবে, মানে কি, লাইসোজোমের যার যে জন্য সেটা। এতগুলো উৎসেচক রয়েছে, লাইসোজোম মিশ্রিত উৎসেচকের সাহায্যে কি করে, নিজের কোষ মধ্যস্থ কোষ অঙ্গাণুগুলোকে পাচিত ওকে করে ধ্বংস বিনষ্ট করে করবে। ফেলে। এই পাচিত করে বিনষ্ট করে ফেলার জন্য একে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। দেখো একটা পেজ, একটা স্লাইডে আমি লিখলাম, এই স্লাইডে যেটা লিখলাম এটাই কিন্তু একটা লাইসোজোমের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে, আমাকে অনেক ব্যাচে বহুদিন থেকে ক্লাস নিচ্ছি, অনেক স্টুডেন্ট বলে স্যার স্টাডি মেটেরিয়াল। আমি স্টাডি মেটেরিয়াল দিই, কিন্তু আমার ক্ষেত্রে মেন স্টাডি মেটেরিয়াল যেটা তোমরা খাতায় লিখবে আমার লাইভ ক্লাসে, এর থেকে ভালো স্টাডি মেটেরিয়াল আমার পক্ষে তৈরি করা পসিবল নয়। এইটাই আসল। এছাড়া যেটা দেবো সেটা তো একটা বইতে, একটা সব জায়গাতে কমন। কিন্তু এই যে লাইভ ক্লাস এটা লেখাচ্ছি না, এটা তোমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘেটে দেখো, এইটা কিন্তু এই এত ডেপলি পাওয়া যাবে না। পাবে কোনটা, যেটাকে স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করবো, সেটা তো অ্যাভেলেবেল। এখন তুমি একটা জিনিস ভাবো, তুমি জাস্ট এইটুকু গুগল সার্চ করো যে কোষ বা সেল, কোষ বললে তো আসবে না, সেল পিডিএফ ইন বেঙ্গলি, এটাকে সার্চ করে দেখো, সেল সম্পর্কে 8টা পিডিএফ চলে আসবে এখনকার দিনে। তো পাওয়াটা কিন্তু ব্যাপার নয়, এই টপিকগুলো গুছিয়ে আছে কিনা যেগুলো পরীক্ষায় পড়ছে, বা তার সঙ্গে সঙ্গে কোন টপিক পরীক্ষায় পড়েছে, কোন টপিকটা ইম্পর্টেন্ট, এটাই আমাদের কম্পিটিটিভে বুঝে নেওয়াটাই ব্যাপার। ঠিক আছে, ভালো করে খাতায় নোট ডাউন করো, নিজের হাতের লেখা সব থেকে নিজের ভালো মুখস্থ হয়, এই কারণে বলছি খাতায় ভালো করে নোট নোট ডাউন করো। এবার দেখো, আমি বলবো না যে এটাই সাফিসিয়েন্ট। ধরো লাইসোজোমের খাতায় একটা নোট ডাউন করেছো, দিয়ে পড়ছো, হাতের সামনে কোনো আমি যে নোটটা দিয়েছি বা অন্য কোনো বই আছে খোলা, লাইসোজোম সংক্রান্ত আরো তুমি 3-4টে তথ্য তুমি পেলে, তুমি কি করবে, সেই 3-4টে তথ্য অ্যাড করে দেবে। তাহলে দেখো তোমার নোটটা আরো বেশি বাকিদের থেকে আলাদা হলো। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু কম্পিটিটিভের নিয়ম যে কোনো সাবজেক্টের। হচ্ছে না হয়নি? রেসপন্স করো। আচ্ছা। চলো এবার হ্যাঁ স্যার। একটা জিনিস স্যার স্যার আগের পাতাটা স্যার আরেকবার একটু স্ক্রিনশট নিতাম। আগের পাতা দেখে নাও, এন্ডোকোরেটিকুলাম হচ্ছে। চলো স্যার এবার এই হ্যাঁ স্যার, হ্যাঁ কোষ স্যার। অঙ্গাণু সহ লাইসোজোমটাকে কি বলছিলেন একবার বলুন। কোনটা বলো? কোষ এই অঙ্গাণু, কোষ অঙ্গাণু সহ হ্যাঁ, লাইসোজোমকে। পাচিত কথা অ্যাড করো, পাচিত কোষ অঙ্গাণু সহ লাইসোজোমকে বলা হয় অটোফ্যাগোজোম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার একটা আমার লেখার জায়গা নেই, একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করতে হবে এই টপিক, আমি বক্স করে এখানে লেখাচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও, খুব সুবিধা হয়। সেটা কি? স্ফেরোজোম। এই স্ফেরোজোম দিয়ে কিন্তু কোশ্চেনে আসে। স্ফেরোজোম, স্ফেরোজোম বলে হেডিং করো প্রত্যেকে, স্ফেরোজোম হেডিং করেছো? এটা দিয়ে এটা লাইসোজোমের এই টপিক, একটু জেনে নেওয়া প্রয়োজন। দেখ ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। এই স্ফেরোজোম ভালো করে শুনো, এই স্ফেরোজোমটা কোথায় পড়েছি আমরা? স্পেরোজমটা কোথায় পড়েছি? বলো বলো, স্পেরোজম কথাটা কোথায় পড়েছি? আজকে কোথাও পড়েছি? নিজেরা দেখে বলো কোথায় লিখলে স্পেরোজম ওয়ার্ডটা। যা বলতে পারবে না? এ দেখো, স্পেরোজম কোথায় লিখেছি দেখো, এন্ডোমেরিডিগুলো থেকে উৎপত্তি লাভ করে। হ্যাঁ কি না? করে তো, স্পেরোজম উৎপত্তি লাভ করে, তাই স্পেরোজমটা একটু লিখে নেওয়া দরকার। এই স্পেরোজম কি, ভালো করে শুনবে,
এই স্পেরোজোমের শর্ট ফর্মে কি বলা হয় জানো? এই স্পেরোজোম হলো উদ্ভিদের লাইসোজোম। ওকে, এইটা হচ্ছে উদ্ভিদের লাইসোজোম। মানেটা কি ভালো করে শুনবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্ট বিশেষ বর্তুলাকার ছোট্ট অংশ যা ফ্যাটের সংশ্লেষ ও সঞ্চয়ে সাহায্য করে। জাস্ট এটুকু লিখে নাও, ফ্যাটের সংশ্লেষ ও সঞ্চয়ে সাহায্য করে। একে একে উদ্ভিদ কোষের লাইসোজোম বলা হয়। তাহলে উৎপন্ন হচ্ছে কোথা থেকে? আগে আলোচনা করেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এসিআর থেকে উৎপন্ন লাভ করে এবং এতে ফ্যাটের সংশ্লেষ ও, ভালো করে শুনবে, ফ্যাটের সংশ্লেষ ও সঞ্চয় হয়। কোথায় লক্ষ্য করা যায়? ভুট্টার মূলে আর তামাক গাছের শস্য কলায়। লিখে নাও, আরো ইনফরমেশন দিচ্ছি, লিখে নাও, ভুট্টার মূলে আর তামাকের শস্যে। ওকে, তামাকের শস্যে। দুটো পয়েন্ট কিন্তু বললাম, এটা হচ্ছে স্পেরোজোম সম্পর্কিত। লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? আমার লেখার জায়গা ছিল না বলে আমি ছোট করে লিখলাম, তোমরা ফ্রেশ করে ভালো করে লিখে নাও। হয়ে গেছে স্যার। হয়ে গেছে, ভেরি গুড, পারফেক্ট। চল হচ্ছে, চল নেক্সট আমরা যেটা আলোচনা করব, আর কি বাকি থাকলো? সেন্ট্রোজোম বাকি আছে। নেক্সট নোট ডাউন করো, ছোট্ট টপিক, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম সেন্ট্রোজোম দেখ, কি কি ডিটেলসে আলোচনা করার প্রয়োজন, কি হবে বলছি, একটু ভালো করে নোট ডাউন করো। সেন্ট্রোজোম কোথায়, মানে সেন্ট্রোজোম কি ব্যাপার, সেন্ট্রোজোমের গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, এটা কোথায় কাজে লাগে, এটা কি ব্যাপার বা কি মানে কিসের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে একটা জিনিস শুনে রাখো। এই সেন্ট্রোজোম এর কিন্তু আমি পরে আসছি, এটা দেখা যায় কার ক্ষেত্রে? এটা দেখা যাচ্ছে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে। ওকে, এটা দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে। এই সেন্ট্রোজোম গঠনগত দিক থেকে, ভালো করে শুনে নাও, চারটে ভাবে ভাগ করা যায়। এর গঠনটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। এর গঠন অনুযায়ী এটাকে চারটে ভাগে ভাগ করা যায়, 1 2 3 4 করে লিখবো। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটাই আমাদের আলোচ্য টপিক। 1 নম্বর কি, নোট ডাউন করো, বলতে পারবে? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল সম্পর্কে একটু আমাদের পড়ার দরকার। এটাকে বক্স করে স্টার্ট দিলাম, সেন্ট্রিওল। তারপর লিখে নাও কাইনোপ্লাজম। তারপর লিখে নাও সেন্ট্রোস্ফিয়ার। তারপরে 4 নম্বর যে গাঠনিক উপাদান, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। যখন কোষ বিভাজন আমি পড়াবো তখন এই টপিকটা আমি ডিটেলসে আলোচনা করব, তবে তার মধ্যে আমাদের যেটা আলোচনা করা প্রয়োজন সেটা হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, সেন্ট্রিওলটা হাইলাইট করলাম। সেন্ট্রিওল কিন্তু কার দেহে বর্তমান? প্রাণী কোষে দেখা যায়। প্রাণী কোষে একটা দণ্ডাকার বা কোনো ক্ষেত্রে ফাঁপা একটা অংশ লক্ষ্য করা যায়, যাকে সেন্ট্রিওল বলে। এই সেন্ট্রিওল এর কিন্তু আরো 3টে নাম আছে। 3টে নাম একটু পরপর লিখে নেওয়া প্রয়োজন। কি কি বলা হয় এটাকে? এটাকে অনেক জায়গায় বেসাল বডি বলা হয়, অনেক ক্ষেত্রে বলা হয় কাইনেটোজোম বলা হয়, অনেক ক্ষেত্রে একে ব্লেফারোপ্লাস্ট বলা হয়, বয়লয় একার। ওকে, ব্লেফারোপ্লাস্ট বলা হয়, মনে থাকবে। চলো নেক্সট আমার যেটা আলোচনা করা প্রয়োজন, এই সেন্ট্রিওলের আবিষ্কর্তাকে, লিখে রাখো, বোভারি। আবিষ্কর্তা হচ্ছে বোভারি। ওকে, কত সালে এটা আবিষ্কার করেছে? 1888 সালে এই সেন্ট্রিওল আবিষ্কার করেছে। ঠিক আছে, হ্যাঁ কি না? চলো, এই সেন্ট্রিওলের নেক্সট একটা পয়েন্ট পড়ে রাখা দরকার, সেটা হচ্ছে ডিপ্লোজোম। কাকে ডিপ্লোজোম বলে? হ্যাঁ, স্যার কত সালে সালটা 1888, একটু সরি, বলুন। 1888। হাতের লেখাটা অস্পষ্ট হয়েছে, 1888, 1888। ওকে, নেক্সট পয়েন্ট, ডিপ্লোজোম। ডিপ্লোজোম কাকে বলে? যখন দুটো সেন্ট্রিওল একত্রে অবস্থান করে।
লিখে নাও, দুটো সেন্ট্রিওল যখন একত্রে অবস্থান করছে, দুটো সেন্ট্রিওল একত্রে অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে ডিপ্লোজোম বলা হয়। হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, অসুবিধা নেই। চলো নেক্সট, কাজ কি? এই সেন্ট্রিওলের কাজ কি কে বলবে? বলা যাবে? বেমতন্তু গঠন করা। বেম তন্তু গঠন করে। সুন্দর সুন্দর, পারফেক্ট। এর কাজ লিখে রাখো। এর কাজ দেখো, আমি কিন্তু আলোচনা করছি শুধুমাত্র সেন্ট্রিওলকে নিয়ে, বাকিগুলো কিন্তু ব্যাপার ভেবো না। এর কাজ হচ্ছে দুটো কাজ, নোট ডাউন করো। যে একটা বেমতন্তু গঠন, বেমতন্তু গঠন, আর একটা কি সিলিয়া ও ফ্ল্যাজেলা, অ্যাস্টারগাস। সিলিয়া ও ফ্ল্যাজেলা গঠন করে। ঠিক আছে, নোট ডাউন করো, সিলিয়া ও ফ্ল্যাজেলার গঠন করে, সিলিয়া ও ফ্ল্যাজেলা গঠন করে। যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যথেষ্ট। হচ্ছে স্যার এটা থেকে কি অ্যাস্টারগাস নির্গত হয়? কোনটা 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 বলো? এই সেন্ট্রিওল থেকে না না অ্যাস্টারগাস না, নির্গত? সেন্ট্রাল, আমি দেখো অ্যাস্টারলসি যেটা বলেছি, এটা কিন্তু সেন্ট্রোস্ফিয়ার থেকে বিচ্ছুরিত হয়। ঠিক আছে, সেন্ট্রোস্ফিয়ার থেকে বিচ্ছুরিত হয়, বুঝলে? চল নেক্সট, নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা আলোচনা করব। আচ্ছা, মোটামুটি তাহলে আমাদের সব অঙ্গাণুগুলোই কমপ্লিট হলো তো? যারা ক্লাস করো তারা বলতে পারবে কোন অঙ্গাণু তাহলে বাকি থাকলো। বাকি একমাত্র একটাই রয়েছে, সেটা কি বলতো? গুরুত্বপূর্ণ প্লাস্টিড। নিউক্লিয়াস। প্লাস্টিড হয়ে গেছে, একই কথা। প্লাস্টিড আমি করিয়েছি তো আগের দিন ক্লাসে, ছিল না? নিউক্লিয়াসটা নিউক্লিয়াস, এটাই হচ্ছে বললো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াস। নোট ডাউন করে, এটাই আমাদের এই টপিকের শেষ অংশ, নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াস প্রথমেই আমাদের জানার দরকার যে নিউক্লিয়াস কে আবিষ্কার করছে। বলো, সবাই জানো এটা কম বেশি, রবার্ট ব্রাউন। রবার্ট রবার্ট ব্রাউন কিন্তু কত সালে? এটা 1831 সালে আবিষ্কার করছে। আবিষ্কারক, আবিষ্কারক। ওকে, নিউক্লিয়াসকে কি নামে অভিহিত করা হয়? নিউক্লিয়াসকে কি নামে অভিহিত করা হয়? কোষের কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক, একদমই তাই, দ্য ব্রেন অফ দ্য সেল। কোষের মস্তিষ্ক। কোনটাকে কি নামে ডাকা হয় এটা কিন্তু জানার প্রয়োজন, কোষের মস্তিষ্ক হচ্ছে। চল এবার ভালো করে শুনবে, এর উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তিটা কে? নিউক্লিয়াসের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? দেখো, কোষের ভাগ কিন্তু ডিপেন্ড করে এই নিউক্লিয়াসের উপর, ভালো করে বুঝে রাখা প্রয়োজন। অভিব্যক্তির ধারণা থেকেই কিন্তু এই নিউক্লিয়াসের অস্তিত্ব বলতে পারি, প্রপার বলা যায় না। তবে এটুকু বলতে পারি যে আদি নিউক্লিয়াস থেকে অভিব্যক্তির ধারা এগোতে এগোতে আদর্শ নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। জাস্ট কথাটা লিখে রাখো, অভিব্যক্তির ধারা অনুযায়ী আদি নিউক্লিয়াস থেকে কালক্রমে আদর্শ নিউক্লিয়াস গঠিত হয়েছে। ওকে, ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে চলো ভালো করে দেখো, অবস্থান কোথায় করে? অবস্থান কোথায় করে? দেখো, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক কোষে কেন্দ্রে বর্তমান, লেখার প্রয়োজন নেই বর্তমান। হচ্ছে হ্যাঁ কি না? এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট ভালো করে শুনবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, তিনটে পয়েন্ট আমাদের জানার প্রয়োজন, যেটা কার উপর ভিত্তি করে? নেচার বা প্রকৃতির উপর ভিত্তি করে। কার ভাগ বলবো? নিউক্লিয়াসের ঠিক নয়, এটাকে বলবো যে কোষের ভাগ। কার উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর। কটা ভাগে ভাগ করা যায়? তিনটে ভাগে ভাগ করা যায়। পয়েন্ট নোট ডাউন করো, কোশ্চেন আসে। কি কি? তিনটে দিয়েই কিন্তু কোশ্চেন আসে। একটা লিখে নাও, ইউক্যারিওন। ইউক্যারিওন, আমি ক্যারিওটিক কথাটা বারবার বলতাম আগে, ফার্স্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। ইউক্যারিওন, ইউক্যারিওনের পরে কি নোট ডাউন করবে? হেটারোক্যারিওন। হেটারোক্যারিওন, হেটারোক্যারিওনের পর নোট ডাউন করো সিনক্যারিওন। ওকে, সিনক্যারিওন। ইউক্যারিওন কাকে বলে? একটি কোষে যদি একটি প্রজাতি নিউক্লিয়াস থাকে, আমি লিখছি না, একটু তোমরা নোট ডাউন করো শুনে। একটি কোষে
যদি একটি প্রজাতি নিউক্লিয়াস থাকে, কোষও একটি, প্রজাতিও একটি, একটি কোষে একটি প্রজাতি, একটি কোষে একটি প্রজাতির নিউক্লিয়াস, ওকে, যদি এরকম কোনো ব্যাপার থাকে তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন বলতে দেখো, যখন দুটি কোষে একটি প্রজাতির নিউক্লিয়াস বর্তমান, বোঝা গেছে। আর সিনক্যারিয়ন কি, সিনক্যারিয়ন বলতে দেখো, এটা একটু লিখে নেওয়া প্রয়োজন, দুটি নিউক্লিয়াস মিলিত হয়, দুটি নিউক্লিয়াস পরস্পর মিলিত হয়ে, ওকে, দুটি নিউক্লিয়াস মিলিত হয়ে নতুন নিউক্লিয়াস গঠন করলে, হয়ে একটি নিউক্লিয়াস গঠন করলে, ওকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় সিনক্যারিয়ন। বোঝা গেছে। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চল নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন এই টপিকের, সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। ডিটেলসে বেশি যাব না, যেটা আমাদের করার প্রয়োজন সেটা পরপর নোট ডাউন করে নেবো। তাহলে গঠন কটা ভাগে, মানে কি কি করতে পারি, একটা, দুটো, তিনটে, চারটে অংশ বর্তমান বলা যাবে। কি কি, সব থেকে বাইরের অংশটা কি বলো, নিউক্লিয় পর্দা। পর্দা। নিউক্লিয় পর্দা, ওকে। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস। হ্যাঁ, আমি তার আগে নিউক্লিওলাসটা বলি, যেটা গুরুত্বপূর্ণ, নিউক্লিওলাস, ওকে। তারপরে কি বলতে পারি, তারপরে বলতে পারি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। নোট ডাউন করো, নিউক্লিওপ্লাজম নোট ডাউন করবে কিন্তু প্রত্যেকে, নিউক্লিওপ্লাজম। তারপরটা কি, নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকাকে আর একটা কি নামে রাখতে পারি আমরা, যেটা ক্রোমাটিন জালিকা। হ্যাঁ, বা ক্রোমাটিন। এই ক্রোমাটিন কথাটা কিন্তু বেশি কমন, ক্রোমাটিন লেখা হয়েছে, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। দেখো, প্রত্যেকটা ডিটেলসের আমাদের পড়ার প্রয়োজন নেই, এটা বুঝতে পারছো যে নিউক্লিয় পর্দার কাজ হচ্ছে আকৃতি প্রদান করা আর কোষের মধ্যস্থ, নিউক্লিয়াস মধ্যস্থ অংশকে রক্ষা করা। নিউক্লিওলাসের কাজ কি, নিউক্লিয়াসের কাজ হচ্ছে, ভালো করে শোনো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ড্যাশ দিয়ে লিখে নেওয়া প্রয়োজন। এর কাজ কি লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, রাইবোজোম উৎপাদন। দেখো, রাইবোজোমের সময় লিখেছিলাম আমি, মনে করে দেখো, রাইবোজোম উৎপাদন। এর সঙ্গে আর একটা জিনিসও অ্যাড করা প্রয়োজন, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ। কার পয়েন্ট লেখাচ্ছি আমি, আমি লেখাচ্ছি নিউক্লিওলাসের পয়েন্ট, ওকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার চলে এসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের কাজ কি, লেখো, নিউক্লিয়াসের মধ্যে ধাত্র রূপে অবস্থান করা, এটা ধাত্র রূপে অবস্থান করে, ওকে। নিউক্লিয় জালক বা ক্রোমাটিনের কাজ কি বলা যাবে, বলা যাবে, ক্রোমোজোম তৈরি করা। এর কাজ হচ্ছে, ভালো করে শুনে করো, প্রথম কাজ গুরুত্বপূর্ণ কথা বললে একদম পারফেক্ট, এর দুটো কাজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্রোমোজোম গঠন, ক্রোমোজোম গঠন। সেকেন্ড পয়েন্টটা দিয়েও কোশ্চেন আসে, এটা কি, বংশগত জিন। বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ কে জিন। বহন করা, ডিএনএ বহন করা হচ্ছে। আচ্ছা, নিউক্লিয় পর্দাটা বা কেন থাকবে, লিখেই নাও নিউক্লিয় পর্দার জায়গায়, যে প্রতিরক্ষা প্রদান, আকৃতি প্রদান, প্রতিরক্ষা ও আকৃতি প্রদান হচ্ছে। একটা পেজের মধ্যে কিন্তু নিউক্লিয়াসের টপিক কমপ্লিট। এরপরে একটা কোশ্চেন আসে, লিখে নেওয়া প্রয়োজন, স্টার দিয়ে নোট ডাউন করো, ক্যারিওজোম। একদম লাস্টে নোট ডাউন করো, ক্যারিওজোম। কেউ বলতে পারবে ক্যারিওজোম কি, কোনো আইডিয়া, বলা উচিত? ক্রোমাটিন তন্তুগুলো গোলাকার হলে হ্যাঁ, ক্যারিয়ার। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর। জাস্ট লিখে নাও, গোলাকার ক্রোমাটিন তন্তু, ভেরি গুড, পারফেক্ট। লিখে নাও, গোলাকার ক্রোমাটিন পদার্থ। যখন নিউক্লিয় জালিকা গুলো একত্রিত হয়ে একটা গোলাকার অংশ বা সংগঠন তৈরি করে, তাকে বলা হয় ক্যারিওজোম। এটা নিউক্লিয়াসের মধ্যে লক্ষ্য করা যায়। ভেরি গুড, সুন্দর 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 হচ্ছে। লেখা হয়েছে কিনা বলবে, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। দেখো, আমি কিন্তু প্রতিটা পয়েন্ট একদম 3টে ক্লাস নিলাম এই সপ্তাহে, 3টে ক্লাস। যারা 3টে ক্লাস ভালো করে পরপর 1 2 3 4 করে লিখবে, তাদের এই টপিকটা কোনো ডাউটই হবে না। পরের দিন আমি আর এই একটু গ্যাপ দিই, নাহলে একঘেয়ে লাগবে।
পরের দিন আমি আবার ফিজিক্সে ফিরে যাব। ফিজিক্সের টপিকগুলো পড়াতে গিয়ে তারপরের দিনের ক্লাসটা, ফিজিক্সের যে টপিক করাবো তার পরের দিনের ক্লাসে এই টপিকটা খাতায় রেডি করো, খাতায় রেডি করে একটু পড়ে নাও। তাহলে এই জীবনের একক কোষের এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে? এমসিকিউ কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। সেই এমসিকিউ করাতে করাতে আরো কিছু ছোট 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 পয়েন্ট নিয়ে আলোচনা করব। ওই এমসিকিউ ক্লাসটাকেও মিস করবে না। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক, তোমরা ভালো করে নোট ডাউন করে নিও। আমি রাত্রিবেলায় স্যার আগের রেকর্ডিং পেজটা একবার দিয়ে দেবো। আগের পেজ দেখে নাও, স্ক্রিনশট নাও। হচ্ছে, চল আজকে তাহলে এতটাই।